গল্প বলি এসো। আমি স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে একদম সত্য ঘটনা নিয়ে শ্রী শৈলেশ দে মহাশয়ের লেখা আমি সুভাষ বলছি গ্রন্থখানির পাঠ শুরু করেছি। সেই গল্প শুনে জনৈক শ্রোতা আমায় অনুরোধ করেছেন একটু বৈচিত্র্য নিয়ে আসার জন্য, পাশাপাশি শ্রী মনোজ বসুর ভুলি নাই গ্রন্থখানি পাঠ করার জন্য। আমি সেই গ্রন্থখানিরই পাঠ শুরু করছি আজ। ভুলি নাই, শ্রী মনোজ বসু। আজ প্রথম পর্ব। কুন্তলদা, তোমাদের ভুলিনি। পথে ঘাটে, ট্রামে, বাসে নিরুদ্বিগ্ন মানুষগুলোকে দেখি, খাচ্ছে, দাচ্ছে, অফিস করছে, রোগে ভুগে নির্বিবাদে মরে যাচ্ছে। দিব্যি আছে, আমিও ওদের একজন হয়ে থাকব। মল্লিকার মুখ চেয়ে কতবার ঠিক করেছি, কিন্তু পারি কই। নিঃশব্দ রাত্রে তোমরা এসে হাজির হও, ফিস ফিস কথাবার্তা। আমার পাতানো বউ নীরু হাসতে হাসতে এসে দাঁড়ায়। অভিমান আহত আনন্দ আসে। স্তব্ধ মূর্তি সোমনাথের ছায়া দেখে তাড়াতাড়ি যুক্ত করে প্রণাম করি। জগৎ দত্ত, উমারানী, মায়া, সরোজ পাকরাশি, জানা অজানা কত সাথী যেন যুগান্তের ঘুম ভেঙে উঠে আসেন। ভুলবার জো আছে তোমাদের? আমার বাপ হলেন নলিনীকান্ত রায়, অমন ডাক সাইটে প্রিন্সিপাল। তখনকার দিনে কোনো মফস্বল কলেজে ছিল না। বঙ্গভঙ্গ আন্দোলন হয়, আমি তখন ছেলে মানুষ। মনে পড়ে সেদিন রাখি বন্ধন, কোনো বাড়ি রান্না হয়নি, অরন্ধন ব্রত পালিত হচ্ছে। রাস্তায় রাস্তায় ছেলে বুড়ো স্বদেশী গান করছে, এ ওকে হলদে রাখি পরিয়ে দিচ্ছে। আমরা কলেজ সংলগ্ন কোয়ার্টারে থাকি। গোলমাল হবে মনে করে মা স্কুলে যেতে দেননি। স্ফূর্তির তাই অবধি নেই। হঠাৎ শত কণ্ঠে বন্দে মাতরম ধ্বনি উঠল। ছুটে সদর দরজায় গেলাম। প্রকাণ্ড মিছিল করে ছেলেরা বেরিয়ে যাচ্ছে। আচম্বিতে বাধা পড়ল। বাবা অফিস ঘরের বারান্দায় এসে গম্ভীর কণ্ঠে ডাকলেন, কুন্তল, শোনো এদিকে। 450 ছেলের মধ্যে কারো ক্ষমতা ছিল না এ ডাক অমান্য করতে পারে। সেই আমি প্রথম দেখলাম কুন্তল দাকে। বারান্দায় উঠে বাবাকে প্রণাম করে নিঃসংকোচে দাঁড়ালেম। আমার বুক ঢিপঢিপ করছিল। কি যে আছে ওর অদৃষ্টে। আজও স্পষ্ট মনে আছে সে ছবিটা। ছাত্রের এরকম বলিষ্ঠ ভঙ্গির সঙ্গে বাবা বলে নয়, কলেজ সম্পর্কিত কেউ কোনোদিন পরিচিত নন। ভ্রু কুঞ্চিত করে বাবা বললেন, ব্যাপার কি কুন্তল? আপনার কলেজ ভেঙে নিয়ে যাব বলে এসেছি। বন্দে মাতরম বলতে দেবে না সার্কুলার দিয়েছে। প্রাণে এ অপমান সইছে না। সকলে হতবাক। এই ভয়লেশহীন ছেলেটার মাথায় বজ্রপাত হলো বলে 2-1 ঘন্টায় হোক বা 1-2 দিনের মধ্যে হোক, কারো এ সম্বন্ধে লেশমাত্র সংশয় রইল না। আর একটা কথাও না বলে বাবা নিজের ঘরে চলে গেলেন। গন্ডগোল ও চিৎকার অতঃপর একেবারে বন্ধ হয়ে গেল। অনেক ছেলে সুরসুর করে ক্লাসে ঢুকলো। অবশিষ্ট বোধ করি জন 50 নিয়ে কুন্তলদা দৃঢ় পদে বেরিয়ে গেলেন। কলেজ সীমানার বাইরে অনেক রাত্রি অবধি সভা বসল। মাঝে মাঝে বন্দে মাতরম ধ্বনিতে সাড়া পাওয়া যাচ্ছিল। পরদিন অভাবিত ব্যাপার, দেখি আমাদের বৈঠকখানায় কুন্তলদা এসে বসেছেন, আর 5-7 জন বাইরে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। বাবার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। সেসব কথার কিছু মনে নেই। মনে রাখবার বয়সও তখন আমার নয়। নানা ছুতোয় আমি ঘরের মধ্যে এসে অকুণ্ঠিত শ্রদ্ধায় ওই প্রদীপ্ত মুখ কিশোরটিকে বারংবার চেয়ে দেখছিলাম। শেষ কথাটি মনে আছে। বাবা বলছেন, বড় কঠিন পথ, পারবে তোমরা? পারবো মাস্টার মশাই, আপনি আশীর্বাদ করুন।
একজনও যদি ফিরে এসো, আমাকে আর পাবে না তোমাদের মধ্যে। কলেজের সেক্রেটারি ছিলেন স্থানীয় সরকারি উকিল। তিনি খুব সহানুভূতি দেখিয়ে বাবাকে বললেন, আপনার মানা না শুনে বেরিয়ে গেল, বড় অন্যায় কথা। বাবা বললেন, মানা আমি করিনি, ব্যাপারটা শুধু জিজ্ঞেস করেছিলাম। ভদ্রলোক বললেন, যাই হোক, মোটের উপর ওই একই দাঁড়ালো। দলের চায় কটার নাম লিখে দিন তো। কাকে ফেলে কার নাম লিখি মশাই? ভীতু দু চারটে হয়তো ক্লাস গিয়েছিল, কিন্তু মনে মনে তারাও ওই দলের। আর সত্যি বলতে কি, আপনার আমারই কি কম বেজেছে? নেহাত বুড়ো হয়ে পড়েছি বলে চেঁচাইনি। সেক্রেটারি মুখ লাল করে বললেন, কলেজে ছেলে না থাকায় আপনি খুশি হয়েছেন দেখতে পাচ্ছি। ছেলে নেই বলে আমার একদিনের গোলামি খসে গেল, এর জন্যে সত্যি খুশি হওয়া উচিত। এতগুলো টাকার মায়া নিজের ইচ্ছায় ত্যাগ করা মুশকিল হয়ে পড়ত। এক কথায় বাবা চাকরি ছাড়লেন। শপথ ভেঙে ছেলেরা ফিরে আসে কিনা দেখবার জন্য অপেক্ষা করে রইলেন না। স্ট্রাইক অবশ্য বেশি দিন টেকেনি, প্রায় সবাই কলেজে ফিরে এসেছিল, কুন্তলদা পর্যন্ত। কিন্তু আর একটা পথে যে ওই সঙ্গে যাত্রা শুরু হয়ে গেল জীবনান্ত অবধি, কারও ওদের ফিরে তাকাবার ফুরসত হলো না। জেলার কালেক্টর পর্যন্ত হাতে ধরে বাবাকে অনুরোধ করলেন, তিনি শুনলেন না। বাড়ির মধ্যেও তুমুল ঝড় উঠল। বাবা হাসি মুখে সকলকে নিরস্ত্র করতেন, বলতেন, আমার ছেলেরা জীবন দিচ্ছে, আর মাস মাস নগদ টঙ্কা গুনে নিয়ে কি করে আমি রাজভোগে থাকি বলো? সব জায়গায় এমনিই এত খাতির, তার উপর চাকরি ছাড়ার ব্যাপারে বাবা দেবতা বিশেষ হয়ে দাঁড়ালেন। যেখানে স্বদেশী সভা সেইখানেই তাকে যেতে হয়। নিতান্ত অপারগ হয়ে দুই এক ক্ষেত্রে যদি না বলেছেন, পা জড়িয়ে ধরে একরকম জবরদস্তি করে পালকিতে তুলে নিজেরা তাকে বয়ে নিয়ে যেত। বস্তুত ছেলেরা একেবারে ক্ষেপে গিয়েছিল। কুন্তলদা প্রভৃতিকে ভীষণ রকম শাস্তি দেবার জন্য জল্পনা কল্পনা হচ্ছিল। গতিক দেখে সেসব স্থগিত রইল। সেক্রেটারি একদিন কুন্তলদাকে ডেকে পাঠালেন। তিনি না যাওয়ায় শেষকালে উকিলবাবু নিজেই নাকি খুব গোপনে তার হোস্টেল ঘরে আসেন। এ কথা কুন্তলদার কাছে শোনা, অতএব মিথ্যা হতে পারে না। শুভার্থী অভিভাবকের মতো স্নেহের সুরে তিনি বলেছিলেন, তোমরা রাজনীতি করতে যাচ্ছ, অন্যায় কিছু নয়, কিন্তু তার একটা কালাকাল তো আছে। এখন শিক্ষার সময়, লেখাপড়া শিখে মানুষ হও, বয়স হলে রাজনীতি করো। কুন্তলদা জবাব দিলেন, আপনার রাজনীতি আর আমার রাজনীতি একেবারে আলাদা স্যার। আপনার রাজনীতির মানে টাকা কড়ি, মোটর গাড়ি, সরকারি খেতাব, সাহেব শুভর কাছে প্রতিপত্তি, কাউন্সিলের মেম্বার হওয়া। আর আমাদের রাজনীতি হলো অন্ধকার জেল, বেত খাওয়া, আপনার জনের সঙ্গ থেকে চির বঞ্চনা, দ্বীপান্তর, হয়তোবা ফাঁসের দড়ি। আপনার ওই বয়স অবধি টিকে থাকা কপালে নেই। যদি থাকি, তখন হয়তো আপনাদের রাজনীতি করব। বিপাকে পড়ে এমন কথাও উকিলবাবু হজম করে নিলেন, কোনো উচ্চবাচ্য করলেন না। কলেজের খাতায় যথারীতি কুন্তলদার নাম রইল। পড়াশুনোর সময় নেই, সে ইচ্ছেও নেই, তবু নিতান্ত কাজের গরজে কলেজের আওতায় পড়ে থাকা। নতুন বছরে নূতন নূতন ছেলে আসে, দেখতে দেখতে তাদের মধ্যে কুন্তলদার সম্পর্ক সম্ভব অসম্ভব নানা কাহিনী ছড়িয়ে যায়। তার কাছে যাবার জন্য, তার কথা শুনবার জন্য, দু এক ছত্র লেখা চিঠি পাবার জন্য সকলে ব্যগ্র। নূতন এক প্রিন্সিপাল এলেন। কুন্তলদাকে ঘাঁটাতে তিনি সাহস করতেন না। ছেলেদের সর্বদা কড়া শাসনে রাখতেন, যেন তারা লেখাপড়ায় অধিক মনঃসংযোগ করে, আড্ডা দিয়ে না বেড়ায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রকারান্তরে কুন্তলদার সঙ্গে মিশতে মানা করে দেওয়া আর কি। তখন কুন্তলদা
হোস্টেল ছেড়ে কাছাকাছি এক গ্রামে এক ব্রাহ্মণের বাড়িতে বাসা নিলেম, ছেলেদের যাতে অসুবিধা না ঘটে। একবার বমাল শুদ্ধ ধরা পড়লেম, জেল হলো, ওই সঙ্গে কলেজ থেকে নামও কাটা গেল। সেই প্রথম ধরা পড়ে তিনি এক কীর্তি করেছিলেন শুনেছি। পরবর্তীকালে ওই প্রসঙ্গ উঠলে কুন্তলদা হাসতেন আর যাহ বলে আমাদের তাড়া দিতেন। তাকে হাজতে আটকে রেখেছিল, সারা রাত্রি তিনি দেয়ালে মাথা কুটেছিলেন। সকালে দেখা গেল রক্তারক্তি ব্যাপার। বৃত্তান্ত কি? তিনি কানে শুনেছেন কর্তাদের নাকি নানা রকম মিষ্টি ও তেতো ব্যবস্থা আছে, যার জন্য এর আগে অনেক ছেলে দলের কথা ফাঁস করে দিয়েছে। সে যে কি ব্যাপার কোনো আন্দাজ ছিল না, পাছে তিনিও ওই রকম ফাঁদে আটকা পড়েন। তাই কুন্তলদা মরতে চেয়েছিলেন। স্বীকারোক্তি কথায় মনে পড়ে আমাদের সরোজ পাকরাশির কথা। গুলি বেঁধা অবস্থায় সে ধরা পড়ে। প্রশ্ন হলো, কি জানো তুমি? দিনের পর দিন দলবদ্ধ হয়ে এসে তাকে উত্ত্যক্ত করে, বলো তুমি কি জানো? অবশেষে একদিন সরোজ বলল, শুনবেন না দেখবেন? ওরা ওর মুখে তাকায়। দেখুন তবে। স্লথ হাত দুখানা সরোজ বুকের উপর আনল। হয়তো কোনো গোপন চিঠিপত্র আছে। নিঃশ্বাস নিরুদ্ধ করে ওরা প্রতীক্ষা করছে। কি? ও কি? এক টানে সরোজ ব্যান্ডেজ ছিঁড়ে ফেলে। রক্ত তীর বেগে ছুটছে। সে অচৈতন্য হয়ে পড়ল, চেতনা আর ফেরেনি। ওই সরোজের মা কি হিংস্র মেয়ে মানুষ! সরোজের মা বলে, আমাদের শ্রদ্ধা করা উচিত, মাথায় থাকুন। তিনি কিন্তু মোটেই সুবিধের লোক ছিলেন না, আমাদের যেন দাঁতে পিষে ফেলতে চাইতেন। অহরহ আঙুল মোটকে বন্দে মাতরম ওয়ালাদের উদ্দেশ্যে গালি পারতেন। চেঁচামেচি করে একদিন হিরণকে ধরিয়ে দিয়েছিলেন আর কি। অথচ তার দুটি ছেলে মেয়ে এই পথের পথিক হয়ে গেল। অত সতর্ক থেকেও মা ঠাকুরুন ঘরের আগুন সামলাতে পারলেন না। শান্তি দিদির কথা মনে পড়ে। তার স্বামী পুলিশের মধ্যে নামজাদা লোক, এদিকেও অত্যন্ত অমায়িক ও ভদ্র। তাঁরই বিশ্বাস প্রবণতার দরুন আমাদের হিরণ পালাবার সুবিধা পেয়েছিল। তাকে ধরার জন্য ভদ্রলোক তোলপাড় করে বেড়াচ্ছিলেন। নারায়ণতলায় গিয়ে শান্তি দিদিকে সেই সময়ে গোপনে বলতে শুনেছি, ধরলে দ্বীপান্তরে পাঠিয়ে দেবে ঠাকুর, যেন ধরা না পড়ে। তোমার বরের চাকরি থাকবে না তাহলে। শান্তি দিদি বললেন, একবেলা আধপেটা খেয়ে থাকবো ভাই। আবার কুন্তলদার মাকে দেখেছি, আমাদের দল শুদ্ধ সকলের মা। ছেলে চোখের সামনে তিলে তিলে মারা গেল, মায়ের মুখের স্নিগ্ধ হাসি কোনো দিন নিষ্প্রভ হতে দেখলাম না। বরঞ্চ সুরমাই এসে একদিন রাগারাগি করত, মাকে বলতো, আপনি পাষাণ। আমরা অনেকেই সেখানে বসে। সুরমা বলেছিল, নূতন পৃথিবীর স্বপ্ন দেখছেন কুন্তলদা, সেখানে সবাই সুখী, সবাই ভোগী, কিন্তু আপনি নিজে কি ভোগ করে গেলেন বলুন তো? কুন্তলদা চাপা মানুষ, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেদিন কি হলো যেন মনের দরজা খুলে গেল। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এর জন্য আমারও কষ্ট হয় বোন। অনেকের অনেক দিন জমানো অন্যায়ের প্রায়শ্চিত্ত হলো আমাদের উপর দিয়ে। সংসার আমার জন্য নয়, শান্তি বলো, সুখ বলো, কিছুই আমি নিলাম না। পথে পথে ভেসে গেলাম। এই ভেসে যাওয়ার বদলে তোমাদের লক্ষ লক্ষ সংসার যেন আনন্দে ভরে ওঠে, নইলে বৃথাই আমাদের আত্মবঞ্চনা। শোনো, আর একটা গল্প। জেলে ছিলাম সে সময়টা। ভোরবেলা মিষ্টি রিনরিনে কণ্ঠ শুনতে পেলাম, যাচ্ছি দাদা, আপনারা দোয়া করুন। আর একজন বলছে, নমস্কার, ভুলবেন না, স্বাধীন দেশে আমরা আবার জন্মাবো। দুই বন্ধু তারা। এর আগে চোখে চোখে তাদের সঙ্গে আলাপ করেছিলাম। দুজনে দৌড় দিল, কে আগে ফাঁসের দড়ি গলায় পড়তে পারে।
এদের দিন অতিক্রান্ত হয়েছে। স্বাধীনতার আজ অপরূপ সংজ্ঞা পেয়েছি, পন্থাও নূতনতম। তবু কি ভুলতে পারি, ছবি হয়ে এরা মনের মধ্যে জ্বলজ্বল করে। বুড়ো হয়েছি, তোমরা দাদা বলে ডাকো, উৎসুক মুখে বলো, আপনাদের সেই সব গল্প বলুন। ছাড়া ছাড়া কাহিনী বলি, শুনে তোমাদের তৃপ্তি হয় না, আগাগোড়া একটানা শুনতে চাও। কিন্তু বলি কি করে ভাই? প্রথম বয়সে স্বপ্ন নিয়ে পথে বেরিয়েছি, জীবনভর তো প্রতীক্ষায় রয়ে গেলাম। আসছে, আসছে, আসছে। দিন যখন আসবে, স্মৃতি যদি সে সময় একেবারে মরে না যায়, দস্তুর মতো আসর করে জাঁকিয়ে সকল কথা শোনাবো। সবুর করো সে কটা দিন। রানী, রানীর অপমৃত্যু হয়েছে এই আমরা জানতাম, হয়েছেও তাই। বলছি শোনো। পুরী গিয়েছিলাম, যাওয়ার কিছু ঠিক ছিল না। মেজমামাই যেতেম, তিনি রেলে কাজ করেন, পাশ পেয়েছিলেন। হঠাৎ বাতের অসুখ বেড়ে শয্যাশায়ী হলেম। তখন আমাকে ভরসা দিয়ে বললেন, তুমি যাও শঙ্কর, পাসটা নষ্ট হবে কেন? রেলের কেউ জিজ্ঞাসা করলে স্রেফ আমার নাম বলে দিও, কে কাকে চেনে। আর আমাদের রায় বাহাদুর রয়েছেন সেখানে, গিয়ে দেখা করো, কোনো রকম অসুবিধা হবে না। রায়বাহাদুর হলেন অনন্তপ্রসাদ চক্রবর্তী। তোমাদের মনে পড়বে কিনা জানি না, তার বুড়ো বয়সে বিয়ে করা নিয়ে সেবার খবরের কাগজে অনেক টিকা টিপ্পনী হয়েছিল। ছেলেদের সঙ্গে ওই নিয়ে খুব গন্ডগোল হয় এবং রায়বাহাদুরের সন্দেহ ওই লেখালেখির ব্যাপারে তাদের যোগসাজশ ছিল। এখন অবশ্য সব মিটে গেছে। একরকম সেই থেকেই রায়বাহাদুর নূতন বউ এবং আগের পক্ষের কচি ছেলে মেয়েগুলো নিয়ে পুরীতে বাস করছেন। তার এক ছেলে জ্যোতিষ্বর মেজমামার কলেজের বন্ধু, অভিন্ন হৃদয় বললে হয়। এখন আবার এক আপিসে কাজ করছেন। ওদের কলকাতার বাড়িতে মেজমামার আড্ডা। পুরী পৌঁছলাম সকালবেলা, একটা হোটেলে গিয়ে উঠলাম। বিকালে রায়বাহাদুরের খোঁজে বেরিয়েছি। বহুকাল আছেন, অনেকেই চেনে দেখলাম। চক্রতীর্থের দিকে খানিকটা গিয়ে বাঁ হাতি এক রাস্তা, সারি সারি বিস্তর ঝাউগাছ, তার মধ্যে প্রকাণ্ড কম্পাউন্ডওয়ালা দোতলা বাড়ি। রায়বাহাদুর বাইরের ঘরে ছিলেন, বেরোবার তোড়জোড় হচ্ছিল। ইনভ্যালিড চেয়ার এসেছে, দুজন চাকর দাঁড়িয়ে আছে, ঘরের ছেলেপুলের পাল। একটি মহিলাও ছিলেন, নিশ্চয় দ্বিতীয় পক্ষের সেই স্ত্রী। আমায় ঢুকতে দেখে তিনি ভিতরে চলে গেলেন। চলে গেছেন, তবু দামি সেন্টের গন্ধে ঘর আমোদ করে রেখেছে। বুড়া বয়সের বউ কিনা। রায়বাহাদুর বিরক্তভাবে আমার দিকে চাইলেন। অস্থির চর্মসার, বিসদৃশ রকমের লম্বা মুখ। সারা শব্দ না দিয়ে এরকম ভাবে ঢুকে পড়া উচিত হয়নি, বুঝতে পারলাম। কি চাই তোমার? জবাব না দিয়ে জ্যোতিষ্বরবাবুর চিঠিখানা তার হাতে দিলাম। চিঠি, খালি চিঠি। বিড়বিড় করে বকতে বকতে পকেট হাতড়ে তিনি চশমা বের করলেন। এক নজর পড়ে অবহেলার সঙ্গে ফেলে দিলেন। রুক্ষ গলায় জিজ্ঞাসা করলেন, তা কি করতে হবে আমায়? কিছু না, বলে প্রায় সঙ্গে সঙ্গেই আমি বেরিয়ে এলাম। বড্ড রাগ হলো। এ ধরনের মানুষগুলোই এই রকম। আমি কি চাকরি চাচ্ছি, না ওর বাড়িতে অন্ন ধ্বংস করার মতলবে এসেছি? এমন জায়গায় মানুষে আসে? মেজমামার যেমন কাণ্ড, আর ও মুখ যায় না। হোটেলেই শুয়ে বসে তাস খেলে কাটায়। সন্ধ্যার দিকে সমুদ্রের ধারে বেড়াতে যায়। স্বর্গদ্বারের ওদিকে যে জায়গাটাকে বাটশাহী বলে, সেখানে লোকজন বড় বেশি যায় না। আমি একদিন গিয়েছি সেদিকে। দেখি বালির উপর চেয়ার পেতে রায়বাহাদুর বসে আছেন। আমি হনহন করে এগিয়ে গেলাম, তাকালাম না। ফিরবার মুখে দেখলাম তাঁর স্ত্রীও এসেছেন। বাড়ি ফিরবার উদ্যোগ হচ্ছে। এরপর মাঝে মাঝে ওদিকে যাই।
ওই একটা জায়গাতেই তারা রোজ এসে বসেন। সেই আমলের খবরের কাগজে লিখেছিল, একটি পরমা সুন্দরী কিশোরী বৃদ্ধের লালসায় আত্মাহুতি দিল। এমন কত কি! তাই মহিলাটিকে দেখবার খুব ঔৎসুক্য আছে। আর চোখে চেয়ে চেয়ে দেখবার চেষ্টা করি, কিন্তু সন্ধ্যার পর ঘোর হয়ে গেলে তবে তিনি আসেন। সুবিধা হয় না। একদিন অবশেষে দেখে ফেললাম। গাড়ি রাস্তায় রেখে বালি ভেঙে তিনি আসছিলেন। একেবারে মুখোমুখি দেখা হয়ে গেল। চমকে উঠলাম। এ মুখ যে আমার চেনা, খুব চেনা। তাই তো মনে হচ্ছে, অথচ ধরতে পারছি না, মনে পড়ে না, যেন পূর্বজন্মের পরিচিত কেউ, এ জন্মের নয়। মহিলাটিরও আমার দিকে নজর পড়ল। তাড়াতাড়ি মাথায় আঁচল টেনে মুখ ফিরিয়ে তিনি চলে গেলেন। রাত্রে শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম। তারপর মনে হলো, রানীর মুখের সঙ্গে এর আশ্চর্য মিল। কিন্তু রানী কি করে হবে? রানীর অপমৃত্যু হয়েছে, সে জলে ডুবে মরেছে, পুলিশের রিপোর্টেও এ কথা আছে। তার সম্বন্ধে সকল কৌতূহলের অবসান হয়ে গেছে। আলো নিবিয়ে শুয়েছি, ঘর অন্ধকার। হঠাৎ অন্ধকারের পর্দা উঠে যায়। কাল পিছুতে পিছুতে বছর ৩০ পিছিয়ে গেল। সেই যখন আমরা থাকতাম হোস্টেলে। হোস্টেল মানে গোলপাতার ঘর, মাটির মেঝে। শীতকালে মাটিতে শুতাম। বর্ষার সময় বাঁশের মাচা তৈরি করে নেওয়া হতো, ঠান্ডার জন্য নয়। পিছনের জঙ্গল থেকে রাত্রিবেলা সাপ উঠত, সেই আশঙ্কায়। কুন্তলদা ফোর্থ ইয়ারে পড়তেন। কি রকম পড়তেন সে তো আগেই শুনেছ ভাই। ফোর্থ ইয়ারের খাতায় নাম ছিল, কয়েক বছর ধরেই ছিল। তার বাড়ি থেকে টাকা আসতো হোস্টেলের ঠিকানায়, কিন্তু তখন তিনি হোস্টেল ছেড়েছেন। ওখানে থেকে ক্রোশখানেক দূরে দারিক চাটুর্যে নামে এক ব্রাহ্মণের বাড়ি ছেলে পড়িয়ে থাকা খাওয়া পাম। বাড়ির লোক জানতো হোস্টেলে আছেন, তারা তদনুযায়ী টাকা পাঠাতো। সে টাকা দিয়ে কুন্তলদা, না যাগ্গে সে কথা। তখন আমার আশ্চর্য লাগতো, দুঃখও হতো। কত কষ্ট যে করতেন কুন্তলদা। দারিক চাটুর্যের অবস্থা সুবিধের নয়। চাকর বাকর ছিল না। খাওয়ার পর কুন্তলদাকে এঁঠো পারতে হতো, বাসন মাজতে হতো। আর সে কি খাওয়া! সমস্ত বসন্তকাল ধরে চলত সজনের খাড়া, তারপরে কাঁঠাল বিচি আর নটের ডাঁটা একেবারে আশ্বিন অবধি। কলেজের পর আমরা প্রায়ই যেতাম কুন্তলদার ওখানে। রবিবারের দিন তো নিশ্চয়ই। রানী অর্থাৎ উমা রানীর সঙ্গে চেনাশোনা সেখানেই। সে ওই বাড়ির মেয়ে, বয়স ১৮-১৯, তবু বিয়ে হয়নি। ওরা কুলীন, পাল্টি ঘর খোঁজ করে মেয়ের। বিয়ে দেওয়া একটু কঠিন ব্যাপার। আর সেরকম টাকা পয়সা থাকলে অবশ্য আলাদা কথা। রবিবারে রবিবারে সেখানে নানা রকম বই পড়া হতো। গীতা, আনন্দমঠ, বিবেকানন্দ ও দেওস্করের বই, এই সমস্ত। কুন্তলদার হুকুম ছিল, প্রত্যেক দিনই সবাইকে গীতা পড়তে হবে। যার যেখানে খটকা লাগতো দাগ দিয়ে রেখে দিত। রবিবারের দিন কুন্তলদা তার মানে বুঝিয়ে দিতেন, একেবারে নিজের মতো করে। ছাপানো বাংলা ব্যাখ্যার সঙ্গে তা মেলে না। এইসব পড়াশোনার মধ্যে আমরা একদিন দেখতাম, কুন্তলদাও দেখেছেন নিশ্চয়, রানী কামরার মধ্যে বসে তদ্গত হয়ে শুনছে, তার যেন সম্বিত নেই। সে ছবি আজও মনে করতে পারি। মনে রেখো, সেটা পাড়াগা জায়গা, আর রানীরাও কিছু বড়লোক নয়, সেজন্য পর্দার কড়াকড়ি ছিল না। সহজভাবেই সে আমাদের সঙ্গে মিশত। একেবারে বাড়ির গায়ে ভৈরব নদী। মাঝে মাঝে আমরা নদীর ঘাটে গিয়ে বসতাম। তখন লক্ষ্য করেছি, রানী জল আনা, কাপড় কাচা, এইরকম নানা ছুতো করে বারবার সেখানে আসা যাওয়া করত।
বর্ষার সময়টা একদিন সকাল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমার এরকম হয়েছিল, কলেজ না থাকলে দুপুরবেলাটা হোস্টেলে বসে কিছুতে স্বস্তি পেতাম না। ভিজতে ভিজতে গিয়ে উঠলাম সেই চালাঘরখানায়, যেখানে কুন্তলদার অনন্ত শয্যা 12 মাস 30 দিন পাতায় থাকত। একে মেঘলা দিন, তার উপর সে ঘরে জানালার হাঙ্গামা না থাকায় ভিতরটা আঁধার আঁধার হয়েছিল। ঘরে ঢুকে প্রথমটা শুধু কুন্তলদাকে দেখতে পেলাম, খুব গম্ভীর হয়ে বিছানার উপর বসে আছেন। তারপর অবাক হয়ে গেলাম, এরকমটা আর কোনোদিন হয়নি। দেখি বেঞ্চের উপর মুখ নিচু করে বসে রয়েছে রানী, দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। কুন্তলদা বললেন, এই যে শঙ্কর এসে গেছিস, ভালো হয়েছে, বস। পাশের জায়গাটা দেখিয়ে দিলেন। বসতেই আমার ডান হাতখানা মুঠোর মধ্যে নিলেন। চুপচাপ, কোনো কথাবার্তা নেই। তিনি বিচলিত হয়েছেন বুঝতে পারছি। এমন অবস্থায় আমি যে কি করব বুঝতে পারিনি, কাকে কি বলবো। একটু পরে কুন্তলদা বললেন, আচ্ছা শঙ্করই বলুক, তোমাকে দিয়ে আমাদের কি কাজ হবে? আমি তো ভেবে পাইনে তুমি মিথ্যে দুঃখ করছো রানী। উমারানী কান্নার সুরে বলে, আপনি বিশ্বাস করতে পারছেন না, তাই বলুন। ভাবছেন আমাকে দলে নিলে দেশের কাজ পণ্ড হয়ে যাবে। কুন্তলদা আমার দিকে চেয়ে বললেন, আচ্ছা এক পাগল, একটু বুঝিয়ে দে তো শঙ্কর। আবার নিজেই বোঝাতে লাগলেন, দেশ মানে কি খানিকটা মাটি আর দুটো গাছপালা? দেশ হচ্ছ তোমরা সকলে মিলে। স্বাধীন দেশে তোমরা স্বচ্ছন্দে থাকবে, তাই আমরা খেটে মরছি। বিনা লাভে কেউ কখনো কষ্ট করে? বলো, তুমিই বলো। তার চেয়ে শোনো, যখন ছেলেপুলে হবে একটা দুটো আমাদের দিও। দেশ উদ্ধার তো একদিনে হয়ে যাচ্ছে না। রানী তর্ক করে, আর তোমরা, তোমরা বুঝি দেশের মানুষ নও কুন্তলদা? তোমরা যে না খেয়ে দিয়ে জীবনের মায়া না করে এই রকম ভাবে বেড়াচ্ছ। কুন্তলদা হো হো করে হেসে কথা উড়িয়ে দিলেন। বললেন, দেখো একবার, এই জন্য তোমাদের নিতে চায় না। তোমরা এলে মহা আয়োজনে খাওয়াতে বসে যাবে। জীবনের সম্বন্ধে যাতে মায়া করি তার সদুপদেশ ছড়াবে। ওই সব বুঝেই স্বামীজি কামিনী কাঞ্চন সম্পর্কে সাবধান করে গেছেন। দেয়ালে বিবেকানন্দের ছবি, পরনে গেরুয়া আলখাল্লা, গেরুয়া পাগড়ি, বীর মূর্তি। কুন্তলদা সেই দিকে হাস্য মুখে চেয়ে রইলেন। আমাকে বললেন, আর যে কাউকে দেখছি নে, বৃষ্টি বাদলায় সাহেবদের পরে রাগ হঠাৎ ঠান্ডা হয়ে গেল নাকি? উমারানী এই সময় কথা বলে উঠল, বলে, আমি আপনাকে একটা প্রণাম করব কুন্তলদা, তাতেও কি আপত্তি আছে? কুন্তলদা যেন চমকে উঠলেন, আমার দিকে চেয়ে সহজভাবে বলতে লাগলেন, বুঝলি শঙ্কর, দেশ স্বাধীন হলে আমায় যদি তোরা রাজা করিস, এই সেন্টিমেন্টাল মেয়েগুলোকে সকলের আগে আন্দামান পাঠাবো। শোনো রানী, তোমার বাবাকে আমি বলে দেব, কিন্তু সত্যি বলে দেব, বামুনের মেয়ে হয়ে কায়েতকে প্রণাম করছো, জাত জন্ম রইল না কিছু আর। কিন্তু আমি কুন্তলদার সঙ্গে হাসতে পারলাম না। রানী যে কি রকম ভাবে কুন্তলদার পায়ে মাথা রেখে নিস্পন্দ হয়ে রইল, সে কেমন করে বোঝায়। অনেকক্ষণ পরে উঠে মুখ নিচু করে নিঃশব্দে সে বেরিয়ে গেল। এরই দুয়েক পরে দেখলাম রানী আর হাসি ধরে রাখতে পারে না, যেন পাখির মতো হাওয়ায় উড়ছে। আমি উঠানে পা দিতেই ছুটে এসে কানে কানে বলে, শুনেছ শঙ্করদা, কুন্তলদা রাজি হয়েছেন, আমায় কাজ করতে দেবেন। কুন্তলদা বললেন, আগে পরীক্ষা দাও দেখি, তারপর সে কথা। বলুন কি করব? রানী তখনই প্রস্তুত। চট করে 4টি মুড়ি ভেজে আনো, বর্ষার দিনে খাসা লাগবে।
রানী ছুটে চলল, কিন্তু সন্দেহ করেছে। মুখ ফিরিয়ে বলল, আমায় এখান থেকে সরাতে চান? অল্পক্ষণের মধ্যে গরম মুড়ি এলো। অত তাড়াতাড়ি কি করে করলো জানি না। মহানন্দে আমরা থালার চারপাশে বসে গেলাম। কুন্তলদা হেসে বললেন, দলের মধ্যে তোমার রইল এ মুড়ি ভাজার কাজ। খুব বড় কাজ এইটে, জানো? কিন্তু ওর চেয়েও বড় কাজ সে পেয়েছিল। একদিন রাত্রে ঘুমোচ্ছি, এমন সময় ধাক্কাধাক্কিতে দোর খুললাম। বাইরে কুন্তলদা বাইকে করে এসেছেন, চোখ জ্বলছে। আমায় বললেন, শোন, খবর পেয়েছি, পুলিশে বাড়ি ঘেরাও করেছে। ভোর রাত্রে সার্চ হবে। কিছু মাল সরাবার দরকার। ওপারে জগৎ দত্তর ওখানে পৌঁছে দিতে হবে। তুই আমাদের গালিশপুরের ঘাটে গিয়ে নৌকা ঠিক করে গাবতলায় দাঁড়িয়ে থাকবি। ঘণ্টা তিনেকের মধ্যে মাল পৌঁছবে, বুঝলি? আমি বাড়ি চললাম। অতএব নৌকো ঠিক করে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে আছি। অমাবস্যার কাছাকাছি একটা তিথি, তার উপর আকাশে মেঘ করেছে, বড় ভয়ানক অন্ধকার। ভৈরবে জোয়ার এসেছে, কোটালের টান। দেখতে দেখতে সেই গাবতলা অব্দি জল এসে পৌঁছলো। চেয়েই আছি। অনেকক্ষণ পরে দেখি রাস্তা দিয়ে নয়, বাগানের ছায়ায় ছায়ায় ঘোমটা ঢাকা একটা আবছা মূর্তি দ্রুত পদে আসছে। কাছাকাছি এসেছে। এমন সময় কোন দিক দিয়ে হঠাৎ জন দুই তিন তার পথ আটকালো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আলো ফেলেছে মুখের উপর। আমার জায়গা থেকে যতটা দেখা যায়, দেখলাম অতি নির্ভীক অপূর্ব উমা রানীর মুখ। বলল, ঘাটে যাচ্ছি। কেন? ঝাঁঝালো সুরে রানী জবাব দিল, একটু জিরোবো বলে। বাবা বকেছে বড্ড। পথ ছাড়ুন, তোমাকে থানায় যেতে হবে। কিন্তু থানায় সে গেল না। তাদের পাশ কাটিয়ে চক্ষের পলকে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। কোটালের টানে সুতীব্র স্রোত চলেছে, তার উপর এই রকম অন্ধকার। আমি গাবতলা থেকে তাড়াতাড়ি সরে পড়লাম। খবর পেলাম সকালবেলা দারিক চাটুর্যের বাড়ি সত্যিই সার্চ হয়েছিল। কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবে না, সে তো জানতামই। বেলা 1টা-1:30টার সময় কুন্তলদা হোস্টেলে এলেন। আমায় বললেন, কলেজে যাচ্ছিস? আজ আর যাস নে শঙ্কর, কামাই কর। চল, দুজনে বেরিয়ে আসি। ঠিক দুপুরে বেড়াবার সময় নয়। আর কুন্তলদার যে রকম উদ্ভ্রান্ত চেহারা, তাতে বেড়াবার মতো অবস্থাও নয়, বুঝতে পারি। একটু দূরে খালের উপর একটা কাঠের পুল, তারই উপর কুন্তলদা বসে পড়লেন। আমাকে বসালেন। বললেন, কি রকম সাহস আর বুদ্ধি মেয়েটার! দলটা তো সেই বাঁচালো। বাড়ি থেকে সাঁ করে বেরিয়ে গেল। তখন ওরা বুঝতে পারেনি। আর মেয়ে মানুষের সুবিধা আছে, হঠাৎ কেউ ধরতেও পারে না। আমি বললাম, রানীর বাবা খুব বকেছিলেন বুঝি? কুন্তলদা বললেন, সে তো হরদম চলছে। আমাকেও নোটিশ দিয়ে রেখেছেন, ভাদ্র মাস কাটলে বিদায় হতে হবে। কিন্তু বকাবকির জন্য জলে ডুবে আত্মহত্যা করবে, এরা কি সেই ধরনের মেয়ে? তোর হাতে যখন দিতে পারল না, রানী ঠিক ভেবেছিল সাঁতার দিয়ে ওই জগৎ দত্তের কাছে যাবে। তা পারেনি। আমি ওপার থেকেই আসছি। আহা, কাজের জন্য এমন করতো বেচারি, গোড়াতেই চলে গেল। অনেকক্ষণ ধরে এইসব কথাবার্তা হলো। বলতে বলতে একবার কুন্তলদার চোখ মুছে ফেললেন। পাষাণে জল আছে, এই প্রথম দেখলাম। রানীর কথা কতদিন ভেবেছি। পাড়াগাঁয়ের স্বল্প শিক্ষিতা সাধারণ মেয়ে, কি বা বুঝতো, কতটুকু জানতো। আঁধার রাতে নির্ভয়ে ভৈরবে ঝাঁপিয়ে পড়ল। পুলিশের টর্চ আলোয় তার শেষ মুহূর্তের চেহারা কেবল আমিই দেখেছিলাম। সে আবার ভৈরবের জলশয্যা থেকে উঠেছে এবং অন্ততপক্ষে 200 ভরি পরিমাণ জড়োয়া গহনায় সর্বাঙ্গ মুড়ে রায়বাহাদুরের ঘর আলো করে আছে।
এ একেবারে অসম্ভব ব্যাপার, অথচ নিজের চোখ দুটোকেই বা অবিশ্বাস করি কি করে? এতক্ষণ শুনছিলে শ্রী মনোজ বসুর লেখা ভুলি নাই গ্রন্থের প্রথম পর্বের পাঠ। কেমন লাগলো শুনতে কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই যেখানে শেষ করলাম সেইখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু করব। তাহলে এরপর আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থেকো সবাই। আজ আসি।